সুপ্রভাত, শুভেচ্ছা। যারা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দেবে তাদের সবাইকে আমি ডক্টর সুরজিৎ কুমার ধর, ইতিহাস বিভাগ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তোমাদেরকে অফুরান শুভেচ্ছা জানাই। তোমরা এখন যারা বিদ্যালয় থেকে দ্বিতীয় সেমিস্টার দিচ্ছ, প্রথম সেমিস্টার দিয়েছ, সেটা কিন্তু এমসিকিউ ভিত্তিক ছিল। দ্বিতীয় সেমিস্টার তোমাদের টাইপ 1 3 নম্বরের প্রশ্ন, টাইপ 2 4 নম্বরের প্রশ্ন এবং টাইপ 3 8 নম্বরের প্রশ্ন। দেখো, তোমাদের এখানে আমি স্ক্রিনে একটা মডেল কোশ্চেন রেখেছি। তোমরা যে সমস্ত পাঠ্য বইগুলো সংসদ অনুমোদিত, সেখানে যে মডেল প্রশ্ন পেয়েছো, তার সঙ্গে কিন্তু আমাদের এটা কিন্তু সংসদ নির্ধারিত প্রশ্নপত্র এবং আগামী দিনে এটি তোমাদের এরকম একটি পুস্তিকা হিসেবে বেরোবে। এটা 4th সেমিস্টারের জন্য বেরিয়েছে, তোমাদের দ্বিতীয় সেমিস্টারের জন্য আগামী দিনে বেরোবে এবং সেখানে এই একটা মডেল প্রশ্ন রাখা আছে। আমি এখানে তোমাদের জন্য বলেছি যে এটা হচ্ছে সেট 1। দেখো, এখানে লেখা আছে সেট 1 ডিসকাশন। তোমরা যারা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার, একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা বিদ্যালয়ের অধীনে থেকে দিচ্ছ, অর্থাৎ আমার বলার উদ্দেশ্য, আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে সম্মানীয় সভাপতি মহাশয় ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য এবং আমাদের সচিব ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক মহাশয়া, তারা ছাত্রছাত্রীদের জন্য টাইম টু টাইম বিভিন্ন ধরনের নোটিফিকেশন আমাদের ওয়েবসাইটে দিয়ে থাকেন। এটি হচ্ছে একটি মডেল কোশ্চেন। এই মডেল কোশ্চেনের উত্তর কতটা হবে সেটা বিশ্লেষণের আগে তোমাদের কিছু আমি গাইডলাইন বলবো। যেহেতু পরীক্ষা দ্বিতীয় সেমিস্টার, প্রথম সেমিস্টার, প্রশ্ন তোমাদের বিদ্যালয় করছে এবং সেই বিদ্যালয়ের স্যার ম্যাডাম যারা প্রশ্ন রচনা করছেন, তারা অবশ্যই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের গাইডলাইন মেনেই প্রশ্ন করবেন, এটা আশা রাখা যায়। তার কারণ আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে যে বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের শিক্ষক শিক্ষিকা তারা প্রশ্ন নির্মাণ করলেও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্ধারিত প্রশ্ন কাঠামো, নম্বর বিভাজনকে অনুসরণ করে তারা কিন্তু প্রশ্নপত্র রচনা করবেন। এখন তোমরা এখন সেকেন্ড সেমিস্টার দিচ্ছ, এটা কিন্তু স্কুলে, কিন্তু পরে তোমরা যখন চতুর্থ সেমিস্টার দেবে তখন তোমরা ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন দেবে উত্তর। এখন এটাকে তোমরা তোমাদের একটা কাউন্সিল নির্ধারিত পরীক্ষার একটি প্ল্যাটফর্ম ধরে নিয়ে তোমরা কতগুলো জিনিস অভ্যেস করবে। কি অভ্যেস করবে? খাতার পরিষ্কার পরিচ্ছন্নতা, নিট অ্যান্ড ক্লিননেস, পরিমিতি বোধের উত্তর, টু দ্য পয়েন্ট অ্যান্ড দ্য প্রিসাইজ অ্যান্সার। নাম্বার 3, প্রশ্নের নম্বর নির্ধারিত করে লেখা, দরকার হলে প্রশ্নের ফোকাস পয়েন্টটাকে তুলে ধরা। কিরকম বিষয়টা? দেখো, এখানে আছে 1 প্রথম অংশটা করছো, তাহলে 1 সোশ্যাল কন্ট্যাক্ট থিওরি। তুমি হয়তো উত্তর করছো 1 এর অর, তাহলে 1 এর অর নিউ মনার্কি। এটা হচ্ছে প্রশ্নের সিরিয়াল নাম্বার দিলে এবং প্রশ্নের যে ফোকাস পয়েন্ট, সেই ফোকাস পয়েন্টকে তুলে ধরলে। তাহলে আমি বললাম
খাতা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, খাতাতে অনাবশ্যক কাটাকাটি করবে না, যদি কাটাকাটি হয়ে যায় তাহলে এইভাবে একটি দাগ দিয়ে কাটবে, যদি একাধিক বাক্যের কোনো ভুল হয়ে থাকে তাহলে উপর থেকে নিচে কেটে দেবে। টু দ্য পয়েন্ট অ্যান্ড প্রিসাইজ ফর্ম অফ অ্যান্সার, যতটুকু উত্তর লেখা দরকার ঠিক ততটুকুই লিখবে, তাতে যেন পয়েন্ট থাকে এবং পয়েন্টের উপরে যেন বিশ্লেষণ থাকে। শুধু পয়েন্ট লিখলে হবে না, তার ব্যাখ্যা প্রয়োজন। আমি তোমাদের আলোচনাতে আসব, যখন প্রশ্ন ধরে আলোচনা করব তখন তোমরা সেই আলোচনাটা শুনলে বুঝতে পারবে যে কিভাবে উত্তর লিখতে হয়। যেহেতু বিদ্যালয় প্রশ্ন করছে, সংসদের কাঠামো নম্বর বিভাজনকে অনুসরণ করে, কিন্তু খাতা দেখছেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, কিন্তু যখন চতুর্থ সেমিস্টার হবে তখন প্রশ্নও হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে, খাতাও দেখবেন বাইরের পরীক্ষকরা। সুতরাং সেক্ষেত্রে তোমাদের একটা নির্ধারিত ইনস্ট্রাকশন, পরীক্ষার খাতা দেখার জন্য সম্মানীয় শিক্ষক শিক্ষিকা যারা পরীক্ষক হিসেবে নিযুক্ত হবেন তাদেরকে দেওয়া হয়ে থাকে, এবং সেখানে দেওয়া যে নির্দেশনামা, সেই নির্দেশনামাকে অনুসরণ করে তারা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রশ্নপত্রের যে তোমরা উত্তর দিয়ে থাকো তার মূল্যায়ন করে থাকেন। আমি তোমাদের এবারে প্রশ্ন আলোচনায় আসি। দেখো এখানে কি প্রশ্ন আছে, হোয়াট ডু ইউ মিন বাই নিউ মনার্কি? নব্য রাজতন্ত্র বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই নিউ মনার্কি? আমরা জানি যে ইংল্যান্ডের ইতিহাসে রাজা সপ্তম হেনরি এবং তার শাসনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য রেন অ্যান্ড মার্টিন বলছেন টিউডর রাজা সপ্তম হেনরির রাজত্বকাল ইংল্যান্ডের ইতিহাসে এ পিরিয়ড অফ সিড টাইম, অর্থাৎ বীজ বপনের সময় এবং তার ফসল নেওয়ার সময়। কেন বলেছেন আমি আলোচনা করলেই বুঝতে পারবে। সপ্তম হেনরি ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করবার ঠিক আগে 1455 থেকে 1485 সাল, এই সময় ইংল্যান্ডে ওয়ার অফ রোজেস হয়েছিল, ইংল্যান্ডে গৃহযুদ্ধ হয়েছিল। ইয়র্ক গোষ্ঠীর সঙ্গে ল্যাঙ্কাশায়ার গোষ্ঠীর যুদ্ধ ইংল্যান্ডের সমাজ, রাজনীতি, অর্থনীতি, সর্বোপরি ইংল্যান্ড দেশটার সমূহ ক্ষতির কারণ হয়ে গেছিল, এবং সেখানে গোলাপের যুদ্ধ শেষ হওয়ার পর সপ্তম হেনরির নেতৃত্বে ইংল্যান্ডে স্থিতিশীল অবস্থা ফিরে আসে। সপ্তম হেনরি ইয়র্কের রানী এলিজাবেথের সঙ্গে বিবাহ বন্ধনে লিপ্ত হন। ইংল্যান্ডের ইতিহাসে বিভিন্ন ধরনের শাসনতান্ত্রিক, বিভিন্ন ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেন, বিভিন্ন ধরনের আইন প্রণীত হয়েছে, সামাজিক ক্ষেত্রে স্থিতিশীলতা ফিরে এসেছে, মধ্যযুগের সামন্ত প্রভুদের ক্ষমতা খর্ব করা হয়েছে, জনসংখ্যা বৃদ্ধিকে
কাজে লাগিয়ে কৃষি জমির বন্টনের মধ্য দিয়ে মধ্যযুগীয় কৃষি নির্ভর অর্থনীতি থেকে শিল্প নির্ভর ইংল্যান্ডের আবির্ভাব ঘটেছে। ইংল্যান্ড আস্তে আস্তে প্রবেশ করেছে ঔপনিবেশিক শক্তিধর দেশ হিসেবে। ব্যবসায়ী শ্রেণীর শ্রীবৃদ্ধি ঘটেছে। এই পুরো ঘটনাটা ইংল্যান্ডের ইতিহাসে সপ্তম হেনরির নেতৃত্বের ফলেই সম্ভব হয়েছিল, যার জন্য সপ্তম হেনরির সময়কালকে আমরা ইতিহাসে নিউ মনার্কি নামে চিহ্নিত করি। এবারে ইংরেজি ভার্সনে যদি আমি বলি তাহলে তার উত্তরটা কি দাঁড়াবে? হোয়াট ডু ইউ মিন বাই নিউ মনার্কি? My dear students, those who write your answer in English version, please try to comprehend about the terminology new monarchy. Before came into the throne Henry VII of the Tudor dynasty, there was a period of civil war in England. During the period 1455 to 1485 AD, and this period known as the War of Roses, there are two houses. One is group of white rose, group of red rose, led by York, led by Lancashire. And this civil war within the United Kingdom created a turmoil in social, political field, and it was the hindrances for the economic prosperity of United Kingdom. Henry VII, under his strong leadership, Tudor dynasty was able to overcome this civil war crisis movement. Henry VII entered into a matrimonial alliance with Queen Elizabeth of York, and that created the closing chapter of the War of Roses. Social stability prevalent, different types of administrative, different types of judicial regulations, order was passed under Henry VII of the Tudor dynasty. England entered from the feudal setup to modern setup. There was the process of industrialization, growth of trade and commerce. The landed estate was declared nationalized, and all these are the factors created a situation favorable for England, and this type of monarchy under Henry VII of the Tudor dynasty is known as the new monarchy. So, my dear student, I hope that you understand the basic points which are to be covered in your answer. আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বাংলা যারা লিখবে তাদের জন্য বাংলায় বললাম, যারা ইংরেজিতে লিখবে তাদের জন্য আমি ইংরেজিতে বললাম। আশা করি কি কি বিষয় নিউ মনার্কির অধীনে উত্তরে আসবে সেটা তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি চলে যাচ্ছি, সেটি হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক
was the religious reason behind the crusade? ক্রুসেডের পিছনে কি ধর্মীয় কারণ ছিল? অবশ্যই ক্রুসেডের পিছনে অনেক কারণ ছিল। যেমন যারা নাইট ছিলেন, যারা ব্যারন ছিলেন, যারা সামন্ত প্রভু ছিলেন, তারা প্রায় 200 বছরের উপর চলা এই ক্রুসেডকে কেন্দ্র করে নিজেদের অবস্থানকে মজবুত করতে পেরেছিলেন, চেয়েছিলেন। যারা নাইট ছিলেন তারা চেয়েছিলেন যে যদি ক্রুসেডের নেতৃত্ব দিয়ে তারা জয়যুক্ত হন, তাহলে তারা আবার সামন্ততান্ত্রিক কাঠামোকে ফিরিয়ে আনতে পারবেন। রাজারা তাদের যে জমি হারিয়েছিলেন, তাদের উপরে সমাজের যে নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল সেটা হারিয়ে ফেলেছিলেন। গণতান্ত্রিক চিন্তা ভাবনা মাথাচাড়া দিচ্ছিল। সেই জায়গা থেকে ক্রুসেড জয়যুক্ত হলে রাজা তার ক্ষমতা ফিরে পাবেন, এই আশাতে তারা অংশ নিয়েছিলেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ক্রুসেডের একটা বড় কারণ, সেটা হচ্ছে জেরুজালেমে যিশু খ্রিস্টের পবিত্র জন্মস্থান, যেটি মুসলিমদের দখলে চলে গেছিল। সুতরাং সেই মুসলিম সেলজুক তুর্কদের হাত থেকে যিশুর পবিত্র জন্মস্থান জেরুজালেমকে পুনরুদ্ধার করবার জন্য ধর্মীয় প্রেক্ষাপটকে ব্যবহার করে ইউরোপে 200 বছরের উপর ক্রুসেড চলেছিল, যে ক্রুসেডে রাজারা অংশ নিয়েছিলেন, মিশরের সুলতানরা অংশ নিয়েছিলেন। আমরা এদের কথা জানি। সুতরাং এবারে যদি তার ইংরেজি ভার্সনে বলি, তাহলে কি দাঁড়াবে? What do you think was the religious reason behind the crusade? You know, crusade or to save religion, it is a history of more than 200 years. There are so many crusades occurred in Europe. There are the social motive, political motive, economic motive behind this crusade. The baron earl, the feudal lords, the kings, they joined in this crusade to recover their lost prestige and honor. They have tried to recover their social position, their political stand, but above all, there was a religious factor. There was a tussle between the Muslim and the Christian. You know, Jerusalem was a pious land of Jesus Christ, and it was occupied by this was occupied by the Muslims or the Seljuk Turks. To recover this past land from the Muslims, the king, the Sultan of Egypt, the Knight, and the others involved themselves in the crusade. So this is the basic religious cause of the crusade. তাহলে তোমরা বুঝতে পারলে যে ক্রুসেডের ধর্মীয় কারণটি কি ছিল। এবার আমরা আলোচনা করব, হোয়াট ডু ইউ মিন বাই নেশন স্টেট? জাতীয় রাষ্ট্র বলতে কি বোঝো? জাতীয় রাষ্ট্র বলতে কি বোঝো? দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে জাতি
আর একটা হচ্ছে রাষ্ট্র। এই দুটি শব্দবন্ধ একসঙ্গে হচ্ছে নেশন স্টেট। এর ঐতিহ্য রয়েছে। আমরা জানি যে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, এই সব হল্যান্ড, এই দেশগুলোতে জাতিরাষ্ট্রের ধারণা শুধু মাথাচাড়া দিয়ে উঠেছিল তা নয়, এটি কিন্তু আগামী দিনে অনেক রাষ্ট্রের জাতীয় রাষ্ট্র হিসেবে উদ্ভব ঘটিয়েছিল। আমরা যেরকম ফ্রান্সের কথা বলতে পারি, আমরা যেরকম স্পেনের কথা বলতে পারি, আমরা যেরকম ইংল্যান্ডের কথা বলতে পারি, আমরা যেরকম জার্মানির কথা বলতে পারি। কিভাবে ফ্রান্স জাতিরাষ্ট্রের ধারণাকে কার্যকরী করল? যখন আমরা ইউরোপের ইতিহাসে অস্ট্রোগত, ভিসিগত, ভ্যান্ডাল, ফ্র্যাঙ্ক, নরওয়েঙ্গিয়ান, ম্যাগিয়ার, স্যারাসেন, এই যে জলদস্যুরা ইউরোপের এক একটা রাজ্য আক্রমণ করে দখল নিয়ে নিচ্ছিল, তাদের মধ্য থেকে ফ্র্যাঙ্ক, সেই ফ্র্যাঙ্ক উপজাতির কার্লোমেন, পিপিন, চার্লস দি গ্রেট বা শার্লামেন, তারা ফ্র্যাঙ্ক জাতির ছিলেন। শার্লামেন নিজে পড়াশোনা জানতেন না, কিন্তু তিনি শিক্ষা সংস্কৃতির অনুরাগী ছিলেন। আইনহার্ড, নিথার্ড, পিটার অ্যাবেলার্ড, এই যে প্রথিত যশা ইউরোপের পণ্ডিত মানুষ, তাদেরকে তিনি নিয়ে এসেছিলেন এবং তার প্যালেস একাডেমি, তার আখেন প্রাসাদ, সেখানে তিনি সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা চর্চার পীঠস্থান হিসেবে প্যালেস একাডেমি গড়ে তুলেছিলেন। তিনি তার রাজবাড়িকে উন্মুক্ত করে দিয়েছিলেন জ্ঞান চর্চার জন্য। এবং এই ফ্র্যাঙ্ক জাতি, তাদের রাজধানী ছিল ফ্র্যাঙ্কোনিয়া বা ফ্রান্সিয়া। এই ফ্র্যাঙ্কোনিয়া, ফ্র্যাঙ্ক, ফ্রান্সিয়া থেকে আজকের দিনে আধুনিক ফ্রান্সের আবির্ভাব ঘটেছে। তাহলে দেখো যে একটা সময় চার্চ, পোপ ইউরোপের উপরে কর্তৃত্ব করত। বর্বর জাতির আক্রমণের অভিঘাতে এরা খণ্ড বিচ্ছিন্ন হয়েছে। পরবর্তীকালে আমরা দেখলাম যে ভূমধ্য সাগর মুসলমান বাহিনীর কর্তৃত্বের কাছে নথি স্বীকার করেছে এবং বিখ্যাত ইতিহাস বিশেষজ্ঞ হেনরি পিরেন লিখেছিলেন, মেডিটেরেনিয়ান লেক টার্নড ইনটু ইসলামিক লেক, অর্থাৎ ভূমধ্য সাগর তা পরিণত হয়েছে মুসলিম হ্রদে। যে ভূমধ্য সাগরকে কেন্দ্র করে ইউরোপের ব্যবসা বাণিজ্য আবর্তিত হতো, সেখানে ইসলামের জয়যাত্রা অন্যান্য সবকিছুকে ছাপিয়ে গিয়ে ইউরোপের সভ্যতা সংস্কৃতিতে ইসলামের বিজয় অভিযান রচিত হয়েছিল। এবং এরকম অবস্থায় দাঁড়িয়ে যখন খ্রিস্টান জগৎ পোপ দিশাহারা অবস্থা, তখন কিন্তু শার্লামেন চার্লস দি গ্রেটের কাছে চার্চ, পোপ সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ রেখেছিলেন। এবং তুরের যুদ্ধে পিপিন, কার্লোমেন, এরা জয়লাভ করে মুসলমান বাহিনীর যে বিজয় অভিযানের রথ, তাকে স্তব্ধ করতে পেরেছিলেন। এবং 800 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর তারিখে যখন শার্লামেন সাধু পিটারের গির্জাতে নত জানু হয়ে যীশু খ্রিস্টের আরাধনা করছেন, তখন পোপ তৃতীয় লিও তার মাথায় রাজমুকুট পরিয়ে দিয়েছিলেন। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য, এক রাজা, এক দেশ। আমরা কনস্ট্যান্টাইনের কথা জানি যে তিনি যে ধর্ম নিয়েছিলেন সেটা কিন্তু রাষ্ট্র ধর্ম হয়েছিল। এইভাবে কোথাও রাজাকে কেন্দ্র করে
কোথাও ধর্মকে কেন্দ্র করে জাতি রাষ্ট্রের উদ্ভব ঘটেছে। আশা করি যারা বাংলা ভাষায় লিখছো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয় উত্তর জাতি রাষ্ট্র ধারণা লিখতে গেলে কি লিখতে হবে বুঝতে পেরেছ। এখন আমি এই নেশন স্টেট টার্মিনোলজি, এই কনসেপ্টটাকে ইংরেজিতে ব্যাখ্যা করব। My dear students of the English version, those who are preparing themselves in English version, now a question for them. What do you mean by nation state? There is two terminology. One is nation and another is state. And combined this is nation state. We all know the concept of nation state came in history under the strong leadership of England, France, Spain, Germany, and Holland. Here is the background. In the Middle Ages, when barbaric invasion occurred under the leadership of Ostrogoth, Visigoth, Frank, Vandal, Norwegian, Scandinavian, barbaric tribe, that time Christian world and the Pope was aimless. They have surrendered in front of this barbaric attack. Later on, there is the second wave of attack of the Muslim. And according to historian Henry Piren, Mediterranean lake was turned into Islamic lake. Mediterranean was the commercial center of whole Europe during the prior plus minus 12th century, and it was dominated by the Muslims, and Muslims captured the whole Europe, and there was the advent of the Muslim and its culture. The Frank tribe and their famous leader Pippin, Carloman, Charlemagne or Charles the Great, they have given the strong leadership. Though Charlemagne the Great or Charles the Great was purely uneducated person, but he was a royal patron of art, culture, literature, and he favored the intelligentsia. He called Einhard, Neithard, Paul the Deacon to came in his palace academy situated in Aachen city, and he opened his royal palace and named as the Palace Academy. And there was the upsurge of the cultural development. When Pope was endangered by the Islamic advent, he prayed for help to give safeguard the Christianity and the papacy. Mayor Pippin in the Battle of Tours defeated the Muslims. And later on, under the leadership of Charlemagne the Great, the Muslim advent became stopped. When in the year 800 AD, 25th December, Charles the Great or Charlemagne bowed down in front of the
Church of Saint Peter. Then the Pope Leo III crowned him and declared as the king of Europe. And from Frank tribe, their capital city was Francia Franconia. From Francia Franconia, modern France came in history. So this is the concept of nation state. তাহলে তোমরা যারা ইংরেজিতে লিখছো তারা বুঝতে পারলে যে কিভাবে জাতিরাষ্ট্রের ধারণা ইতিহাসে এসেছে সে বিষয়ে তোমাদেরকে ধারণা দেওয়া গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি আরেকটি প্রশ্ন আলোচনাতে যাচ্ছি। দেখো, what are the far-reaching consequences of geographical discoveries? ভৌগোলিক অভিযানের ফলাফল কি? তাহলে প্রথমে বলবে যে দেশ দখল হয়েছে, সাম্রাজ্যবাদ বিস্তার হয়েছে, বলবে যে ভৌগোলিক অভিযানের ফলে বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, ভৌগোলিক অভিযানের ফলে যারা দেশ জয় করেছে তারা আজটেক সভ্যতা, ইনকা সভ্যতা, মায়া সভ্যতা ধ্বংস করেছে এবং ইতিহাসে এদেরকে বলা হয় কনকুইস্টেডার। তোমাদের জন্য আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্টুডিও থেকে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার একটি নমুনা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম, বেসিক গাইডলাইন আলোচনা করলাম, বাংলা ভাষাতে আলোচনা করলাম, ইংরেজিতে যারা লিখবে, ইংরেজি মাধ্যমে লিখবে তাদের জন্য আলোচনা করলাম। আশা করি তোমাদের এই ভিডিওগুলো কাজে লাগবে। তোমরা ভালো করে এই ভিডিওটি যখন আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে, সময় নিয়ে ভালো করে শুনবে। সবাই সফলভাবে হাসি মুখে পরীক্ষা উত্তীর্ণ হও। তৃতীয় সেমিস্টারের জন্য এবং চতুর্থ সেমিস্টারের জন্য তোমরা আস্তে আস্তে প্রবেশ করো। এই শুভেচ্ছা শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। নমস্কার।